হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। প্রতি শুক্রবার ঠিক রাত ৮টায় আমরা চলে আসি তোমাদের জন্য একটা করে নতুন গল্প নিয়ে। আজকে তোমাদের জন্য যে গল্পটা এনেছি সেই গল্পটা থর্নডাইক সিরিজের প্রথম গল্প। এখন থর্নডাইক সিরিজ মানে কি তোমরা হয়তো অনেকেই জানো না এই থর্নডাইকের কথা। ডক্টর জন থর্নডাইক তিনি ছিলেন একজন ফরেন্সিক বিশেষজ্ঞ। তথাকথিতভাবে গোয়েন্দা না হলেও তিনি ফরেন্সিক বিজ্ঞান কাজে লাগিয়ে অপরাধের নেপথ্যে থাকা সত্যিটা তুলে ধরতেন। এই থর্নডাইকের সিরিজ অরিজিনালি লিখেছেন আর অস্টিন ফ্রিম্যান এবং তাঁর লেখা দ্য অ্যালুমিনিয়াম ড্যাগারের বাংলা ভাবানুবাদ করেছেন অনির্বাণ ভট্টাচার্য। আজকের গল্পটা 1919 সালে পিয়ারসন ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয়। তাহলে আর দেরি করছি না, শুনতে থাকো থর্নডাইক সিরিজের গল্প লক্ষ্যভেদ। চিকিৎসকদের কাছে আর্জেন্ট কল বিষয়টা খুবই স্বাভাবিক, কিন্তু যারা আইনের পেশায় রয়েছেন তাদের এইসব নিয়ে খুব একটা মাথা ঘামাতে হয় না। যেদিন থেকে ডাক্তারি ছেড়ে ফরেন্সিকের কাজে নিজেকে উৎসর্গ করেছি সেদিন থেকে এই সমস্ত আর্জেন্ট কল, মাঝরাতে দরজায় কড়া নাড়া, খাবার ফেলে রোগীর বাড়ি ছোটা, এইসব অতীত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। একজন মেডিকেল জুরি, চিকিৎসক এবং আইনজ্ঞ এই দুইয়ের মাঝখানে অবস্থান করেন। কাজেই আমাকে এখনো হঠাৎ করে কল অ্যাটেন্ড করতে যেতে হয়। এখন যে ঘটনাটা বলবো তার শুরুও খানিকটা ওই রকমভাবেই। সেদিন সবে একটা মৃতদেহ পরীক্ষা করতে শুরু করেছি, এমন সময় আমার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পল্টন দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে বলল, স্যার, একজন ভদ্রলোক এসেছেন, আপনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চান। খুব তাড়াহুড়োয় আছেন বলে মনে হলো। সে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা অচেনা গলার স্বর শোনা গেল। ডক্টর থর্নডাইক, এক্ষুনি দয়া করে একবার আমার সঙ্গে চলুন, একটা ভয়ঙ্কর খুন হয়েছে। আমার সহকর্মী থর্নডাইক বলল, পুলিশ কি জানে যে আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ, আপনি না যাওয়া অবধি কিছু বলা সম্ভব নয় কারোর পক্ষে। আচ্ছা, বেশ, ঠিক আছে, আমি মিনিট খানেকের মধ্যে তৈরি হয়ে নিচ্ছি। আমি আর থর্নডাইক তৈরি হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিচে নেমে দেখলাম ভদ্রলোক উদ্ভ্রান্তের মতো পায়চারি করছেন। আমাদের দেখতে পেয়ে বললেন, ও, আপনারা তৈরি হয়ে গেছেন? চলুন চলুন, গাড়ি দাঁড়িয়ে আছে। তিনি দ্রুত বেগে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন। নিচে আমাদের জন্য একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল, সেটাই উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করলো। পুরো ঘটনাটা সংক্ষেপে আপনাদের বলে দেওয়া দরকার। আমার নাম হেনরি কার্টিস, এই আমার কার্ড। আমি যখন মৃতদেহ আবিষ্কার করি তখন আমার আইনজীবী মিস্টার মার্চমন্ট আমার সঙ্গে ছিলেন। তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি বলেছেন আপনি না যাওয়া অবধি উনি ঘরে কাউকে ঢুকতে দেবেন না। আচ্ছা, এবারে একটু ডিটেলে বলুন তো ঠিক কি হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, বলছি। নিহত ব্যক্তি সম্পর্কে আমার শ্যালক, ওর নাম আলফ্রেড হার্টরিজ। একজন মৃত ব্যক্তির সম্পর্কে খারাপ কিছু বলতে আমার রুচিতে বাঁধলেও যেটা সত্যি সেটা তো বলতেই হবে। মানুষ হিসেবে সে অত্যন্ত জঘন্য ছিল। তার সঙ্গে আমার নানান বিষয়ে প্রচুর সমস্যা হয়েছে। অবশেষে গতকাল আমি তাকে একটা চিঠি পাঠাই, বলি যে মুখোমুখি দেখা করে পুরো সমস্যাটা মিটমাট করতে চাই। আজ সকাল ৮টার সময় দেখা করার কথা ছিল, কারণ দুপুরে আমাকে একটু বেরোতে হতো। তো জবাবে সে বলে
উক্ত সময়ে দেখা করতে সে রাজি। সৌভাগ্যবশত আমার আইনজীবী মিস্টার মার্চমন্ট আমার সঙ্গে সেখানে যেতে রাজি হন। তো আজ সকালে নির্দিষ্ট সময়ে তার চেম্বারে গিয়ে ডোর বেল বাজাই আমরা। একাধিকবার বেল বাজানো সত্ত্বেও কোনো সাড়া পাই না। তখন আমরা বেয়ারার সঙ্গে কথা বলি। জানা যায় আলফ্রেডের ঘরের লাইট নাকি গতকাল রাত থেকে তখনও নেভেনি। গতিক সুবিধা নয় দেখে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করা হয়, কিন্তু দরজায় ভেতর থেকে ছিটকিনি দেওয়া ছিল। অবশেষে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকি এবং দেখতে পাই আমার শ্যালকের মৃতদেহ বসার ঘরের মেঝে মুখ থুবড়ে পড়ে আছে। তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে, আর তখনও সেই ছুরিটা তার পিঠে গোঁজা ছিল। ভদ্রলোক আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ইতিমধ্যেই আমাদের গাড়িটা একটা লাল বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। একজন বেয়ারা এসে দরজা খুলে দিল। আসুন, আমার শ্যালকের ঘরটা দোতলায়। বেয়ারাটি দোতলায় আমাদের পিছু পিছু আসছিল। বুঝতে পারছিলাম সে বেশ উত্তেজিত। দোতলার বারান্দার শেষে একটা আধখোলা দরজা দেখতে পেলাম। দরজার বাইরে লেখা মিস্টার হার্টরিজ। দরজার পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে সেটা জোর করে ভাঙা হয়েছে। হঠাৎ ইন্সপেক্টর ব্যাজে উঁকি মারলেন। ওকে চিনি আমরা, ভীষণ ধূর্ত। হেসে বললেন, ওহো, আপনারা এসে গেছেন। ওয়েল, মিস্টার মার্চমন্ট ভিতরে শিকারী কুকুরের মতন বসে আছেন। আমরা কেউ ঢুকলেই তিনি খ্যাঁক করে উঠছেন। একটা ছোট লবি পেরিয়ে আমরা বসার ঘরে গিয়ে ঢুকলাম। সেখানে আইনজীবী মার্চমেন্ট ছাড়াও একজন কনস্টেবল এবং একজন উর্দিধারী ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। আমাদের দেখে তাঁরা উঠে দাঁড়ালেন। পরক্ষণেই চোখ গেল ঘরটার অন্য প্রান্তে। কয়েক মুহূর্ত আমরা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ঘরের আবহাওয়া থমথমে। লাল বিজলি বাতি তখনও জ্বলছে। জানালার ফাঁক দিয়ে দিনের আলো উপুড় হয়ে পড়ে থাকা নীরব নিথর মৃতদেহের ওপর এসে পড়েছে। আমরা মৃতদেহের দিকে এগিয়ে গেলাম। ফায়ারপ্লেসের পাশে মেঝের ওপর উপুড় হয়ে পড়ে আছে দেহটা। হাত দুটো সামনের দিকে প্রসারিত। বাঁ কাঁধের নিচের দিকে একটা ছুরি গাঁথা রয়েছে। ঠোঁটের কাছে সামান্য রক্ত। যা মনে হচ্ছে ওই ছুরির আঘাতই লোকটার মৃত্যুর কারণ। টেবিলের ওপর কাঁচ খোলা ঘড়িটা দেখা যাচ্ছে। মৃতদেহের কাছে বোধহয় সেটারই চাবি পড়েছিল। ভদ্রলোক ফায়ারপ্লেসের পাশে দাঁড়িয়ে ঘড়িতে চাবি দিয়ে দম দিচ্ছিলেন, আর সম্ভবত সেই শব্দেই আততায়ীর পায়ের আওয়াজ চাপা পড়ে গেছিল। খুনি পিছন থেকে চুপি চুপি এসে তার বাঁ কাঁধে ছুরি মেরেছে। আঘাত থেকে এটা স্পষ্ট যে খুনি বাঁহাতি, কিন্তু খুনি কিভাবে ঘরের ভিতরে ঢুকলো, কিভাবেই বা বেরোলো, এটাই বোঝা যাচ্ছে না। বডিটা আনটাচড তো? হ্যাঁ, তবে আমাদের সার্জন ডক্টর এজেটনকে ডাক পাঠিয়েছিলাম। উনি মৃত্যুর ব্যাপারটা নিশ্চিত করেন। কিছুক্ষণ বাদে উনি আপনার সঙ্গে দেখা করতে ফের আসবেন। তারপরেই পোস্টমর্টমের জন্য পাঠানো হবে বডিটা। তাহলে তিনি আসার আগে দেহটাকে ছোঁয়া ঠিক হবে না। একটা থার্মোমিটার বের করে সে ওই মৃতদেহের তলপেটের কাছে গুঁজে দিল এবং ছুরির হাতলে ইনসালফ্লেটার দিয়ে একটা হলদেটে পাউডার ঢেলে দিল। পদার্থটা হাতলের ওপর সমানভাবে ছড়িয়ে গেল। না, কোনো হাতের ছাপ নেই। আততায়ী সম্ভবত গ্লাভস পরে এসেছিল। ছুরির ধাতব অংশে লেখা ছিল ট্রেডিটার। ওটা ইতালিয়ান শব্দ, অর্থ বিশ্বাসঘাতক। এই নিয়ে এখানকার এক বেয়ারার সঙ্গে আমার কথা হয়েছে।
দাঁড়ান, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। শিওর। আমি বরং মৃতদেহের কয়েকটা ছবি তুলে নিই। আচ্ছা, ঘরের কোনো কিছু সরানো হয়নি তো? আর এই জানলাটা কে খুলল? না, কিছুই সরানো হয়নি, সব জায়গা মতোই রয়েছে। গতকাল রাতে প্রচণ্ড গরম থাকায় হয়তো উনি জানলাটা খুলেই রেখেছিলেন। আমরা যখন ঘরে ঢুকি তখনও জানলাটা খোলাই ছিল। থর্নডাইক ক্যামেরা সাজিয়ে মৃতদেহের এবং ঘরের কিছু ছবি তুলল। তারপর দরজার কাছে গিয়ে ক্যামেরাটা লাগালো। আমাকে বলল, জার্ভিস, একটা হেল্প করবে প্লিজ? তুমি না ওই ফায়ার প্লেসের পাশে ঘড়িতে দম দেওয়ার পোজে একবার দাঁড়াও। তারপর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গায় চক দিয়ে দাগ কাটল সে, এবং তারও দুটো ছবি তুলল। সব শেষে মৃতদেহের একটা পরিষ্কার ক্লোজ শট ছবি তুলল সে। এইবার সে একটা কাগজে গোটা ঘরটার খসড়া বানিয়ে নিল। কোন দিক দিয়ে ঢোকা যায়, কোন দিক দিয়ে বেরোনো যায়, কোথায় কি আসবাব আছে ইত্যাদি। আপনারা শুধু শুধু সময় নষ্ট করেন, অযথা কাজ বাড়ান। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। পাইলেও পাইতে পারো। মনে হচ্ছে ডক্টর এজারটন এসে পড়েছেন। পুলিশ সার্জেন্ট এজারটন থর্নডাইককে সসম্ভ্রমে সুপ্রভাত জানালেন। থর্নডাইক থার্মোমিটারটা বের করে এজারটনের হাতে দিল। উনি জানালেন, প্রায় 10 ঘন্টা আগেই মৃত্যু হয়েছে। খুবই অদ্ভুত খুন। হ্যাঁ, সত্যি বেশ অদ্ভুত খুন। জার্ভিস, একবার ছুরিটা তুমি ধরে দেখো। ছুরিটা একটু নাড়াতেই বুঝলাম সেটা দেহের হাড়ে স্পর্শ করেছে। উত্তেজিত স্বরে বললাম, আরে, এটা তো পাঁজরে গিয়ে ঠেকেছে। একদম ঠিক ধরেছ। হাতিয়ারটা প্রচণ্ড জোরে শরীরের ভিতর ঢোকানো হয়েছে। আর শুধু তাই নয়, জামাকাপড় যেভাবে ছিঁড়েছে তাতে মনে হচ্ছে ছুরিটা ঢোকানোর সময় সেটাকে ঘোরানোও হয়েছিল। কিন্তু একই সঙ্গে এত জোরে শরীরে ছুরি ঢোকানো, তারপর আবার সেটাকে পাক দেওয়া, এমনটা কি করে সম্ভব? এইটাই অদ্ভুত ঠেকছে। সত্যি অদ্ভুত। যাই হোক, দেহটা চিৎ করার আগে ছুরিটা বের করে নিই নাকি? হ্যাঁ, তবে তার আগে। এই বলে সে নিজের পকেট থেকে একটা তার বের করে ছুরিটা খানিকটা তুলে তার সমান্তরালে ধরল। তারপর পুরো ছুরিটা বের করে নেওয়ার সঙ্গে সঙ্গেই কাপড়ের কোঁচকানো অংশগুলো স্বাভাবিক হয়ে গেল। এই দেখো, ছুরিটা দেহে কোন দিকে ক্ষত সৃষ্টি করেছে তারটা সেটাই দেখাচ্ছে। আর ছুরিটা বের করে নেওয়ার সঙ্গে সঙ্গেই জামাকাপড়গুলো যেভাবে স্বাভাবিক হয়ে গেল, তাতে এটা স্পষ্ট যে ঢোকানোর সময় তাতে পাক দেওয়া হয়েছিল। দেহটা তাহলে শোয়ার ঘরে নিয়ে যাওয়া হোক। ক্ষতর একটা প্রাথমিক পরীক্ষা দরকার এবার। শোয়ার ঘরে নিয়ে গিয়ে মৃতদেহের ক্ষত পরীক্ষা করলাম আমরা। বসার ঘরে ফিরে আসতেই ইন্সপেক্টর ব্যাজার বললেন, আপনারা মৃতদেহ পরীক্ষা করলেন, ছবি টবি তুললেন, ঘরের খসড়া বানালেন, এসব ঠিক আছে, কিন্তু মোদ্দা কথা হলো এই ঘরে একটা খুন হয়েছে। ফ্ল্যাটে ঢোকার একটাই দরজা এবং খুনের সময় সেটা ভিতর থেকে বন্ধ ছিল। ঘরের জানলা মাটি থেকে প্রায় 40 ফুট উঁচুতে। দেওয়ালে কোনো রেইন পাইপও নেই, এমনকি দেওয়ালের কোনো অংশে পা রাখার একটা জায়গা পর্যন্ত নেই। ফায়ার প্লেসের চিমনির যা শেপ, তাতে একটা বেড়াল পর্যন্ত ভিতরে গলতে পারবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, খুনি কিভাবে এই ঘরে ঢুকলো এবং কিভাবেই বা পালালো? বেশ, তাহলে বিষয়টা এইরকম দাঁড়াচ্ছে। মৃত ব্যক্তি এই ঘরে একা ছিলেন। আর কারোর থাকার তো কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। টেবিলের ওপর অর্ধেক খালি একটা ওয়াইন গ্লাস রয়েছে। সম্ভবত ভদ্রলোক টেবিলে বসে লেখাজোকার কাজ করছিলেন এবং সঙ্গে হালকা মদ্যপানও চলছিল। এমন সময় তিনি লক্ষ্য করেন 12টা বাজার 10 মিনিট আগে তার ঘড়িটা বন্ধ হয়ে গেছে। তিনি উঠে দাঁড়িয়ে ঘড়িতে দম দিতে শুরু করেন এবং তখনই তার মৃত্যু হয়। একটা বাঁ হাতি লোক পা টিপে টিপে তার পিছন দিক থেকে এসে তাকে ছুরি মেরে হত্যা করে।
এবার বেয়ারাটিকে ডাকুন, শুনে তার কি বলার আছে। বেয়ারাটি ঘরে ঢুকতেই থর্নডাইক জিজ্ঞেস করল, আচ্ছা, এই ঘরে কাল রাতে কে কে এসেছিল বলতে পারবে? অনেকেই কাল রাতে বিল্ডিংয়ে আসা যাওয়া করেছেন, কিন্তু এই ঘরে কে কে ঢুকেছেন তা ঠিক ঠিক বলা মুশকিল। তবে গতকাল রাত 9টা নাগাদ মিস কার্টিস এই ঘরে এসেছিলেন, আবার 9:30 নাগাদ বেরিয়েও যান। আমার মেয়ে? কই, জানতাম না তো। সে কেন এসেছিল জানেন কিছু মিস্টার কার্টিস? আন্দাজ করতে পারি। এবার মিস্টার মার্চেন্ট বাধা দিয়ে বললেন, আন্দাজের ভিত্তিতে কোনো কথা এখন না বলাই ভালো। মিস্টার মার্চমন্ট, আপনি অযথা ভয় পাচ্ছেন। আমরা মিস কার্টিসকে এক্ষুনি কোনো সন্দেহ করছি না। দেখুন না, আমি কি জিজ্ঞাসা করেছি যে তিনি বাঁহাতি কিনা? লক্ষ্য করলাম এই কথা শুনে মিস্টার কার্টিসের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আচ্ছা, সেই ইতালিয়ানদের ব্যাপারে বলো তো, তারা প্রথম কবে এখানে এসেছিল? প্রায় 1 সপ্তাহ আগে। লোকটাকে দেখতে একদমই সাধারণ। আমার কাছে নোংরা খামে একটা চিঠি নিয়ে এসেছিলেন। তাতে খুব খারাপ হাতের লেখায় লেখা ছিল, মিস্টার হর্টরিজ, ব্র্যাকেনহার্স্ট ম্যানশন। তিনি আমায় সেটা মিস্টার হর্টরিজকে পৌঁছে দিতে বলে চলে যান। আমি এসে সেটা মিস্টার হর্টরিজের চিঠির বাক্সে ফেলে দিয়ে যাই। তারপর? পরদিন সকালে এক ইতালিয়ান বৃদ্ধা, ওই যারা হাতটা দেখে আর কি, তেমনই একজন তার পাখির খাঁচা নিয়ে এসে আমাদের মেইন গেটের সামনে বসে পড়ে। আমি তাকে তাড়িয়ে দিই। কিছুক্ষণ বাদে সে আবার ফিরে আসে। আমি আবার তাড়িয়ে দিই, কিন্তু সে আবার ফিরে আসে। তারপরের দিন সকালে এক আইসক্রিমওয়ালা গাড়ি নিয়ে এসে আবার গেটের সামনে বসে পড়ে। আমি তাড়াতে গেলে বলছে আমি নাকি তার ব্যবসায় বাধা দিচ্ছি। সারাদিন মেইন গেটের সামনে ছেলেপুলেদের লম্বা লাইন। বেশ অনেক চিৎকার চেঁচামেচি করে তাকে ভাগাই। তারপরের দিন এক ইতালিয়ান মাদারি তার বাঁদর নিয়ে এসে ঠিক একই জায়গায় হাজির হয়। বিরক্তিকর সব গান বাজিয়ে বাজিয়ে সে সবার মাথাটা একেবারে খারাপ করে তুলেছিল। তাকে তুলতে গেলে আবার তার বাঁদরটা আমার দিকে দাঁত মুখ খিঁচিয়ে এগিয়ে আসতো। তারপর আর কেউ এসেছিল? আচ্ছা, সেই ইতালিয়ান লোকটা যে চিঠিটা দিয়েছিল সেটা দেখলে চিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবো বলেই মনে হচ্ছে। ইন্সপেক্টর হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেলেন এবং মিনিট খানেকের মধ্যেই একটা চিঠির বাক্স নিয়ে এসে হাজির হলেন। তারপর একসঙ্গে বাঁধা 3টে চিঠি বের করে তিনি বললেন, এটা ওর বুক পকেটে পাওয়া গেছিল। দড়িটা খুলে তিনি একটা চিঠি বের করে বললেন, দেখো তো, এটাই সেটা কিনা? হ্যাঁ হ্যাঁ, এই সেই চিঠি। খাম খুলে চিঠিটা বের করে পড়লেন ইন্সপেক্টর। তারপর বললেন, ডাক্তার, এর থেকে কি বুঝতে পারছেন বলুন তো? থর্নডাইক খানিকক্ষণ মন দিয়ে চিঠিটা পড়ল। তারপর সেটাকে জানলার কাছে নিয়ে গিয়ে একটা আতশ কাঁচের তলায় ফেলে ভালো করে দেখল। আবার আতশ কাঁচের কি দরকার? সবই তো বেশ বড় বড় করে লেখা আছে। মিস্টার মার্চমন্ট, আপনিও দেখুন। উকিল ভদ্রলোকের কাঁধের উপর ঝুঁকে চিঠিটা দেখলাম। একটা অত্যন্ত সাধারণ কাগজে লাল কালিতে লেখা রয়েছে, 6 দিনের মধ্যে কাজ না হলে ফল ভালো হবে না। উপরের চিহ্ন দেখে কি হতে পারে তা বুঝে নিও। চিঠির ওপরে আঁকা বাঁকা হাতে একটা খুলি আর 2টো হাড় আঁকা, অর্থাৎ বিপদ সংকেত। হাতের লেখা খামের উপরের জঘন্য হস্তাক্ষরের মতোই। মিস্টার কার্টিস, গতকাল আপনাকে যে চিঠিটা পাঠানো হয়েছিল সেটা সঙ্গে আছে তো? হ্যাঁ আছে, এই যে। বলে তিনি একটা চিঠি বের করে জোরে জোরে পড়েন। ঠিক আছে, আপনি কাল সকালে আসতে পারেন। আপনার এই হুমকি চিঠি দেখে আমি ভারী মজা পেলাম। ইতি আলফ্রেড হার্টরিজ। ভদ্রলোক কি কখনো ইতালিতে ছিলেন? হ্যাঁ, সে গত বছরটা ইতালির কাপ্রিতে কাটিয়েছে। তাহলে তো আমরা সমাধান পেয়েই গেছি। এই দেখুন। বলে তিনি একটা চিঠি বার করলেন। তাতে লেখা রয়েছে, সাবধান, ক্যাপ্রির কথা
মাথায় রেখো। ডাক্তার, আপনাদের কাজ যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি বেয়ারাটাকে নিয়ে সামনের ইতালিয়ানদের কলোনি থেকে ঘুরে আসছি। আশা করছি ওই লোকগুলোকে খুঁজে বার করাটা খুব একটা কঠিন হবে না। আচ্ছা, আপনি যাওয়ার আগে আমি দুটো জিনিস একটু দেখে নিতে চাই। আপনার পকেটে যে ছুরিটা রয়েছে সেটা একবার দেখানো যায়? ইন্সপেক্টর অনিচ্ছুকভাবে ছুরিটা আমার সহকর্মীর হাতে দিল। ভারী অদ্ভুত অস্ত্র। না মানে, এর আগে আমি অ্যালুমিনিয়ামের তৈরি ছুরি কখনো দেখিনি। ইনফ্যাক্ট হাতলটাও বেশ অন্যরকম। অ্যালুমিনিয়ামের তৈরি বলেই জিনিসটা হালকা আর পোর্টেবল। থর্নডাইক নিজের খাতায় ছুরিটার একটা খসড়া আঁকল, তারপর যন্ত্রপাতি বের করে ছুরিটার বিভিন্ন অংশের মাপ নিয়ে খাতায় লিখে রাখল। ছুরিটা ইন্সপেক্টরকে ফেরত দিয়ে সে বলল, আর দ্বিতীয় বিষয় হলো ওই উল্টো দিকের বাড়িটা। কথাটা বলতে বলতে সে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। প্রায় 30 গজ দূরে এই বিল্ডিংয়ের মতোই আরেকটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। দুটো বহুতলের মাঝে ঝোপঝাড় এবং নুড়ি বিছানো পথ চোখে পড়ল। এ ঘরের পর্দা গত রাতে সরানো ছিল, ঘরে আলো জ্বলছিল। কাজেই ওই বিল্ডিংয়ের কোনো লোক এই ঘরে কি ঘটেছে যদি দেখে থাকেন তবে... তেমন কিছু যদি হয়ে থাকে তাহলে তো খবরের কাগজের রিপোর্ট পড়ে সেই ব্যক্তি নিজেই এগিয়ে আসবেন। যাই হোক, এবার আমি বেরোবো, ঘরটায় তালা দিতে হবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে মিস্টার মার্চমেন্ট বললেন, আপনারা কি আমার কাছ থেকে কিছু জানতে চান? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, এর মৃত্যুতে কার কার লাভ হতে পারে? জানালা দিয়ে যে বাগানটা দেখলেন ওখানে চলুন, নিরালায় কথা বলা যাবে। ইন্সপেক্টর সেই বেয়ারাকে নিয়ে চলে গেলেন। মিস্টার মার্চমেন্ট এবং আমরা বাগানে এসে দাঁড়ালাম। আমার যে ব্যক্তির উপর সন্দেহ হয় তিনি লেনার্ড ওলফ। তার সঙ্গে অ্যালফ্রেডের কোনো রক্তের সম্পর্ক নেই, বড়জোর বন্ধু বলা যেতে পারে। তবে সেই তার সম্পত্তির মালিক হচ্ছে। মোট সম্পত্তির মূল্য প্রায় 20,000 পাউন্ড। আসলে অ্যালফ্রেডের বাবার 2 ছেলে। ছোট ছেলে বাবার আগেই মারা যায়। তাঁর মৃত্যুর পর তাঁর বিধবা স্ত্রী এবং 3 ছেলে মেয়ে এই হার্টরিচদের সঙ্গেই থাকত। বৃদ্ধ হার্টরিচ মারা যান বছর 15 আগে। তিনি ভেবেছিলেন তার বড় ছেলে ছোট ভাইয়ের স্ত্রী এবং সন্তানদের দেখাশোনা করবে, তাই তিনি তার সমস্ত সম্পত্তি অ্যালফ্রেডকেই দিয়ে যান। কোনো উইল করে যাননি? সেই বিধবার কিছুটা চাপে বৃদ্ধ মারা যাওয়ার কিছুদিন আগে একটা উইল করেছিলেন বটে, কিন্তু ততদিনে তার মাথার বিকার দেখা দিয়েছে। তাই তিনি মারা যাওয়ার পর অ্যালফ্রেড নিজের প্রভাব খাটিয়ে ওই উইলটা বাতিল করে দেয়। তারপর থেকে সে তার ভাইয়ের পরিবারকে একটা কানাকড়িও দেয়নি। আমার মক্কেল সেই পরিবারের দেখাশোনার ভার নেন। ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে তাদের ভরণ পোষণ সবই ওর কাঁধে এসে পড়ে। অ্যালফ্রেডের ভাই চার্লসের বড় ছেলে এডমন্ড এখন সাবালক। সে ব্যবসা শুরু করতে চায়। আমরা অ্যালফ্রেডকে তার বাবার ইচ্ছা অনুযায়ী ভাইপোর ব্যবসা শুরুর প্রথম দিকে পুঁজিটুকুর ব্যাপারে সাহায্য করতে বলেছিলাম, কিন্তু সে শুনেই নাকচ করে দেয়। আজ সকালে এই বিষয়ে তার সঙ্গে দেখা করতে আসার কথা ছিল। এবার আসি লেনার্ড উলফের কথায়। লোকটা মহাবল। তার সঙ্গে অ্যালফ্রেডের একটা বন্ধুত্ব গড়ে ওঠে। এস্টার গ্রিন নামক এক মহিলার সঙ্গে ইতিমধ্যে অ্যালফ্রেডের কোনো কারণে গভীর বচসার সৃষ্টি হয়। খুব সম্ভবত বিষয় সম্পত্তি নেই। এই নিয়ে বিশদে আমি কিছুই জানি না তেমন। তো এই লেনার্ড এবং অ্যালফ্রেড একটা অদ্ভুত চুক্তি করে। সেই চুক্তি অনুসারে লেনার্ড এস্টারকে বিয়ে করলে অ্যালফ্রেডের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি আইনতভাবে লেনার্ডের নামে চলে আসবে। বেশ, তা এই চুক্তিটায় কি শৈশবোধ হয়ে গিয়েছে? দুর্ভাগ্যবশত হ্যাঁ। আমরা চাইছিলাম যদি সেই বিধবা এবং তার ছেলে মেয়েদের জন্য হার্টরিচ বেঁচে থাকতে থাকতেই কিছু করে যেত। আমার মক্কেলের মেয়ে মিস কার্টিস আসলে এডমন্ডের প্রেমিকা। আশা করি বুঝতেই পারছেন সে কেন গতকাল এখানে এসেছিল। মিস কার্টিস এবং অ্যালফ্রেডের সাক্ষাৎ যে খুব একটা মধুর হয়নি নিশ্চয়ই বুঝতেই পারছেন।
থর্নডাইক কোনো কথা না বলে সেই নুড়ি বিছানো পথের ওপর এমনভাবে পায়চারি করতে আরম্ভ করলো যেন ঝোপঝাড়ের মধ্যে সে কিছু একটা খুঁজছে। আচ্ছা আচ্ছা, বেশ। এই লেনার্ড লোকটা যে মানুষ হিসেবে সুবিধার নয় সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু লোকটা এমনিতে কি করে? আর কোনো তথ্য পাওয়া যায় এর ব্যাপারে? আগে তিনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছিলেন, তবে সারা জীবন অন্যের সম্পত্তির উপর জবরদখল, জুয়া, নেশা এসব করেই কাটিয়েছেন। মনে হয় এখন তার ঘরে টান পড়েছে। লোকটাকে দেখতে কেমন? আমি একবারই দেখেছিলাম, যদ্দূর মনে পড়ছে রোগা, ফর্সা, ছিপছিপে এবং ক্লিন শেভড। আর লোকটার বাঁ হাতের মাঝের আঙুলটা নেই। কোথায় থাকেন? মার্টন গ্র্যাঞ্জ, এলথহ্যাম। আপনাদের আর কিছু জানার আছে? আসলে এবারে আমাদের বেরোতে হবে। তারা বিদায় নিতেই দেখলাম থর্নডাইক ফুলের বাগানের ওপর ঝুঁকে পড়ে কি যেন খুঁজছে। এমন সময় সেই বেয়ারা এগিয়ে এলো। এই পাশের বিল্ডিংটার মেন গেটটা কোন দিকে? কটম্যান স্ট্রিটে, পুরোটাই অফিস পাড়া। আর ওই যে ঘরের জানলাটা খোলা রয়েছে ওটা কত নম্বর? ওটা স্যার 6 নম্বর। তবে মিস্টার হার্টরিজের ঘরের উল্টো দিকে যে ঘরটা রয়েছে সেটা 8 নম্বর। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানিয়েই চলে আসছিল থর্নডাইক। হঠাৎ সে বেয়ারার দিকে পুনরায় ফিরে বলল, ও হ্যাঁ, একটা কথা, জানলা দিয়ে একটা জিনিস এই বাগানের মধ্যে কোথাও একটা পড়ে গেছে। এখন কোথায় পড়েছে সেটা খেয়াল করতে পারিনি। অন্য কারোর কাছে জিনিসটার দাম না থাকলেও আমার কাছে সেটা ভীষণ দামি। জিনিসটা দেখতে অনেকটা এই রকম। বলে সে তার কার্ডের পেছনে একটা মাঝখানে গর্ত সমেত গোলাকার চাকতি এঁকে দেখালো। একটা নাট বোল্ডের বলেই আমার মনে হলো। মালিকে বলো একবার খুঁজে দেখতে, আর যদি খুঁজে পায় তাহলে সেটা আমার চেম্বারে নিয়ে আসতে বলো, আমি তাকে বকশিস দেব। বেরোতে গিয়ে দেখলাম বেয়ারা ইতিমধ্যেই ঝোপঝাড়ের মধ্যে জিনিসটা খুঁজতে শুরু করেছে। আমি কিন্তু থর্নডাইকের হাত থেকে কোনো জিনিস পড়ে যেতে দেখিনি। সে বেয়ারাকে কি খুঁজতে বলল সেটা জিজ্ঞেস করতে যাব, এমন সময় সে কটম্যান স্ট্রিটের দিকে ঘুরে পাশের বাড়ির দরজায় বাসিন্দাদের নাম দেখতে শুরু করলো। এই তো 3 তলা, কমিশন এজেন্ট মিস্টার থমাস বার্লো। একবার মিস্টার বার্লোর সঙ্গে দেখা করতে হবে। আমরা দুজন 3 তলায় উঠে এসে নির্দিষ্ট ঘরের সামনে এসে দাঁড়ালাম। বন্ধ দরজার ভিতর থেকে কারুর দ্রুত পায়ের শব্দ ভেসে আসছিল। দরজাটা একটু ফাঁক করে থর্নডাইক ভেতরটা দেখে আমার দিকে ফিরল। তারপর একটু হেসে দরজার পাল্লাটা পুরো খুলে দিল। দেখলাম ঘরের ভিতর একটা 13-14 বছরের কিশোর ডায়াবলো প্র্যাকটিস করতে এতটাই মশগুল যে আমরা ঘরে ঢুকে এসেছি তা লক্ষ্যই করেনি। ঘরের ভেতরে ঢুকে থর্নডাইক দরজাটা বন্ধ করে দিল, আর প্রায় সঙ্গে সঙ্গেই ছেলেটার হাত থেকে শাটলটা ছিটকে ঘরের ডাস্টবিনের মধ্যে পড়ল। আমি তুলে দিচ্ছি। শাটলটা বিন থেকে তুলে সে আবার বলল, মিস্টার বার্লো নিশ্চয়ই বাড়িতে নেই? না, আজ আর ফিরবেনও না। কি করে জানলে? ছেলেটা লাল কালিতে লেখা একটা চিঠি দেখিয়ে বলল, আমার জন্য ওই নোট রেখে গেছেন। আচ্ছা, তুমি কি কাল দোয়াতটা ভেঙে ফেলেছিলে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? না না, জানতাম না, এমনি ওয়াইল্ড কেস। আসলে চিঠির মাঝখান থেকে অন্য কালি ব্যবহার করেছেন, তাই আর কি। ছেলেটা সসম্ভ্রমে থর্নডাইকের দিকে তাকিয়ে রইল। আমি জানি না এই মিস্টার বার্লোই আমার বন্ধু মিস্টার বার্লো কিনা। আমার বন্ধু লম্বা, চিপচিপে চেহারার, গায়ের রং শ্যামলা এবং ক্লিন শেভড। না না, ইনি ছিপছিপে ঠিকই, তবে শ্যামলা নন, বেশ ফর্সা, আর মুখে গোঁফ আছে, চশমা পরেন, আর হ্যাঁ, পরচুলা লাগান।
আমার এই বন্ধুর বাঁ হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেটা তো বলতে পারবো না, কিন্তু ইনি সবসময় গ্লাভস পরে থাকেন। হ্যাঁ, বাঁ হাতে পরেন। ও আচ্ছা, ঠিক আছে। আমি বরং একটা চিঠি লিখে যাই তার জন্য। একটা নোট পেপার আর কালি যদি জোগাড় করে দিতে পারো। ছেলেটা একটা দোয়াতের তলানিতে পড়ে থাকা কালিতে কলম চুবিয়ে একটা অত্যন্ত মামুলি নোট পেপার আর ততোধিক মামুলি খাম এগিয়ে দিল। থর্নডাইক সেগুলো নিয়ে কি যেন সব লিখল। তারপর হঠাৎ মত বদলে বলল, আচ্ছা থাক, চিঠি লিখে লাভ নেই, বরং ওর সঙ্গে দেখা হলে বলো আমি এসেছিলাম। আমার নাম হোরেস বাজ, আর বলবে যে আমি দিন দুয়েকের মধ্যে আবার আসব, কেমন? এই বলে সে কাগজ কলম নিজের পকেটে ঢুকিয়ে নিল। ছেলেটা আমাদের পিছন পিছন পা টিপে টিপে সিঁড়ির মুখ অবধি এসেছিল। তারপর হঠাৎ থর্নডাইকের সঙ্গে চোখাচোখি হয়ে যাওয়ায় মাথা নিচু করে ফিরে গেল। তার রকম সকম আমি বুঝতে পারছিলাম না। হঠাৎই সে সিঁড়ির জানলার কাছে দাঁড়িয়ে পড়ল। পকেট থেকে কাগজটা বের করে আতশ কাঁচ দিয়ে দেখল। তারপর আলোর সামনে মেলে ধরে বলল, বুঝলে ব্রাদার, এই হলো ভাগ্য। যদিও বুদ্ধি আর বিচক্ষণতার ঊর্ধ্বে কিছুই নেই, তবু মাঝে মধ্যে মনে হয় ভাগ্যই সব। আমাদের তদন্ত দুরন্ত গতিতে ছুটছে, বুঝলে হে। সিঁড়ি থেকে নেমেই এক বেয়ারার সঙ্গে মুখোমুখি হলাম। আসলে আমরা মিস্টার বার্লোর সঙ্গে দেখা করতে এসেছিলাম। উনি বোধহয় আগেই বেরিয়ে গেছেন। হ্যাঁ স্যার, 8:30 নাগাদ বেরিয়েছেন উনি। বাপ্পা, এত সকাল সকাল? উনি কি এত সকাল সকাল এসেছিলেন? বলতে পারবো না, আমি এসেই দেখলাম উনি বেরিয়ে গেলেন। আচ্ছা, ওর হাতে কি সুটকেস জাতীয় কিছু ছিল? আগে 2টো বাক্স ছিল, একটা চৌকো মতো আর একটা প্রায় 5 ফুট লম্বা। আমি সেই দুটোকে গাড়ি অবধি পৌঁছে দিলাম। গাড়ি মানে 4 চাকা? হ্যাঁ স্যার। তো উনি কদিন হলো এখানে থাকছেন? তা ওই 1.5 মাস হবে ধরুন। আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ, আরেকদিন আসবো। এই বলে রাস্তায় বেরিয়ে একটা ট্যাক্সিতে চড়ে বসলাম আমরা। অক্সফোর্ড স্ট্রিটে নেমে দোকানের বাইরে আমাকে দাঁড় করিয়ে ভেতরে ঢুকে গেল থর্নডাইক। আমার জিজ্ঞাসু দৃষ্টি দেখে দোকানে ঢোকার আগে সে বলল, ল্যাবের জন্য কয়েকটা যন্ত্রপাতি কেনার আছে। সেখান থেকে বেরিয়ে থর্নডাইক আরও অদ্ভুত কয়েকটা জিনিস কিনল। যাবার পথে একটা ফার্নিচারের দোকানে দেখলাম কিছু পুরনো ফরাসি হাতিয়ার বিক্রি হচ্ছে। ঘর সাজানোর জন্যই বিক্রি হচ্ছে মনে হলো। থর্নডাইক দোকানে ঢুকে কিছুক্ষণ পর একটা শর্ট ব্যানেট আর একটা চেস্টপাট রাইফেল নিয়ে এলো। আরে এগুলো নিয়ে কি করবে? লাগবে লাগবে, আত্মরক্ষায় কাজে লাগবে। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি কিছু অসমাপ্ত কাজ করতে বেরিয়ে পড়লাম। থর্নডাইক ল্যাবে নতুন কেনা নানান যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বিকেলে ফেরার সময় মিস্টার মার্চমেন্টের সঙ্গে দেখা হলো রাস্তায়। থর্নডাইক নাকি তাকে খবর পাঠিয়েছে সে কিছু হাতের লেখা মিলিয়ে দেখতে চায়। সেসবের নমুনা নিয়ে তিনি আমাদের বাড়ির দিকেই আসছিলেন। বাড়িতে ঢুকে দেখলাম থর্নডাইক এবং তার অ্যাসিস্ট্যান্ট পাল্টন কিছু একটা নিয়ে গভীর প্ল্যানিংয়ে মগ্ন। টেবিলের ওপর সকালের দেখা সেই ছুরিটা দেখে চমকে উঠলাম। মিস্টার মার্চমেন্ট চিঠিগুলো থর্নডাইকের হাতে তুলে দিলেন। তারপর সেই ছুরিটা হাতে নিয়ে বললেন, এই ছুরিটা ইন্সপেক্টর নিয়ে গেছিলেন না? হ্যাঁ, তবে এটা আমাদের গবেষণার জন্য পল্টন সবেমাত্র বানিয়েছে। সত্যি? এত তাড়াতাড়ি একেবারে পারফেক্ট রেপ্লিকা বানালেন কি করে? শুধু তাই নয়, এর থেকে বেশ কিছু তথ্য উঠে এসেছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার জোর শব্দ হলো। দরজা খুলতেই মিস্টার কার্টাস ঘরে এসে ঢুকলেন। পোশাক এলোমেলো, চেহারা বিধ্বস্ত। ইন্সপেক্টর ব্যাজার আমার মেয়েকে খুনের অপরাধে গ্রেপ্তার করেছেন। ও গড, আমার মাথা কাজ করছে না। থর্নডাইকই তার কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করে বলল, মিস্টার কার্টিস,
আপনি চিন্তা করবেন না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, আপনার মেয়ে বোধহয় বাঁ হাতি, তাই না? হ্যাঁ, কাকতালীয়ভাবে সে সত্যি বাঁ হাতি, কিন্তু কিন্তু তাতে কি প্রমাণ হয়? বেশ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনার মেয়ে খুব শিগগিরই ছাড়া পেয়ে যাবে। এমন সময় দরজায় আবার কড়া নাড়ার শব্দ। ইন্সপেক্টর ব্যাজার এসেছেন। তারা দুজন একে অপরকে দেখে এমন অপ্রস্তুত হলেন যে দুজনেই বললেন পরে আসবেন। ইন্সপেক্টর, আপনি থাকুন। মিস্টার কার্টিস, আপনি বরং ঘণ্টাখানেক বাদে আরেকবার আসুন। আশা করি তখন আপনাকে কোনো একটা সুসংবাদ দিতে পারবো। আচ্ছা। মিস্টার কার্টিস দোনামোনা করে চলে গেলেন। ব্যস্ত ছিলেন নাকি ইন্সপেক্টর? হ্যাঁ, আমি আবার কাজ ফেলে রাখা একদম পছন্দ করি না। মিস কার্টিসের বিরুদ্ধে ইতিমধ্যেই একটা কড়া কেস তৈরি হয়ে গেছে। নিহতর বাড়িতে তাকেই শেষবার দেখা গেছিল। মেয়েটার নিহতর উপরে আক্রোশ ছিল, আর মেয়েটি বাঁ হাতি। সুতরাং বেশ, আর কিছু? আমি ওই ইতালিয়ানদের সঙ্গে দেখা করেছিলাম। ওদের বক্তব্য একজন বিধবা তাদেরকে দিয়ে ওইসব করিয়েছে, এবং সেই চিঠিটাও তিনিই ওদেরকে দিয়েছিলেন। তারা বিধবার যা বর্ণনা দিয়েছে তা মিস কার্টিসের সঙ্গে হালকা মিলেও যাচ্ছে। আচ্ছা, তাহলে মেয়েটা বন্ধ ঘরের ভিতর থেকে বেরোলো কি করে? এটাই যা রহস্য। আপনি কিছু বুঝতে পারলেন? বিষয়টা একেবারেই জলবৎ তরলং। মৃতদেহটাকে দেখেই আমার সন্দেহ হয়েছিল। ঘরে আপনারা যখন ঢুকেছিলেন তখন সেখানে কেউ ছিল না। আবার সেই ঘর দিয়ে তার আগে কারোর পক্ষে বেরোনো সম্ভব নয়। অতএব এর থেকে একটা জিনিসই বোঝা যায়, খুনি কখনো ঘরে ঢোকেইনি। বুঝলাম না। আমার তদন্ত শেষ ইন্সপেক্টর। এবার আপনার সামনে সমস্ত তথ্য প্রমাণ পেশ করব। দেখুন, আমরা সবাই জানি যে মুহূর্তে ভিকটিমকে ছুরি মারা হয়েছিল সে তখন ফায়ার প্লেসের পাশে দাঁড়িয়ে ঘড়িতে দম দিচ্ছিল। মনে করে দেখুন, ছুরির মাথাটা জানলার দিকে ছিল। হ্যাঁ, আর জানলাটা মাটি থেকে 40 ফুট উঁচু। ঠিক। এবার এই অস্ত্রটা নিয়ে কিছু কথা বলি, যেটা দিয়ে খুন করা হয়েছে। এই বলে থর্নডাইক তার টেবিলের ড্রয়ার খোলা মাত্রই দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে দেখলাম সেই ব্র্যাকনহার্স্ট চেম্বারের বেয়ারা দাঁড়িয়ে আছে। সে নিজের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে থর্নডাইকের হাতে দিয়ে বলল, অনেক খুঁজে পেতে পেয়েছি স্যার, একটা ঝোপের মধ্যে পড়েছিল। থর্নডাইক জিনিসটা নিয়ে সেটা টেবিলের ওপর রেখে দিয়ে তাকে কিছু বকশিস দিল। বেয়ারা বিদায় নিল। থর্নডাইক তার ড্রয়ার থেকে সেই রেপ্লিকা ছুরিটা বের করে বলল, আমার অ্যাসিস্ট্যান্ট খুনের হাতিয়ারের একটা রেপ্লিকা বানিয়েছে। এটা ভালো করে দেখুন। ছুরিটা কিন্তু অদ্ভুত লম্বাটে ধরনের, কোথাও এতটুকু বাঁক নয়। আর বানানোও হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। অ্যালুমিনিয়াম দিয়ে কিন্তু সচরাচর ছুরি বানানো হয় না। আর শুধু তাই নয়, এর ওপর ইটালিয়ান কথা লেখা থাকলেও এটা আসলে আমাদের দেশেই তৈরি। এবার এই নাট বোল্ডারটা দেখুন, হেক্সাগোনাল, এবং এর ব্যাসটা হুবহু পুরনো চেসপট রাইফেলের সঙ্গে মিলে যায়। আজকাল লন্ডনের বিভিন্ন ফার্নিচারের দোকানে ঘর সাজাবার জন্য চেসপট রাইফেলও বিক্রি হচ্ছে। এই বলে সে সকালবেলা কিনে আনা বন্দুকটা দেখালো ইন্সপেক্টরকে। তারপর সেই বন্দুকের নলের মধ্যে নকল ছুরিটা ঢুকিয়ে দিল। বিস্ময়ে দেখলাম ছুরিটা কোনো বাধা না পেয়ে সোজা ভেতরে চলে গেল। মানে আপনি বলছেন ছুরিটা বন্দুক থেকে ছোড়া হয়েছিল? হ্যাঁ, ঠিক তাই। আর যাতে অত দূর থেকে ছুরিটা জায়গা মতো এসে পৌঁছায়, তাই ওটাকে হালকা বানানোটা দরকার ছিল। আর সেই জন্যই সেটা অ্যালুমিনিয়ামের তৈরি। আর পিছনের এই নাটটা কোন কাজে ব্যবহার করা হয়েছিল সেটা কেউ বলতে পারবেন? কিন্তু আপনি যা বলছেন এ তো অসম্ভব। বেশ, তাহলে এটা আমি বুঝিয়ে বলি। দূর থেকে ছোঁড়া ছুরি দিয়ে মৃত্যু নিশ্চিত করতে সোজা এবং নির্ভুল নিশানা ছাড়াও প্রজেক্টাইলটার একটা সার্কুলার মুভমেন্ট দরকার ছিল।
যাতে দেহের ভেতর ঢুকে ছুরিটা পাক খায় এবং তৎক্ষণাৎ ওনার মৃত্যু হয়। দেহের ভেতর ছুরি ঢুকে যে পাক খেয়েছে সেটা তো আমরা অনেক আগেই বুঝে গেছি, জামাকাপড়ের ভাঁজই তা আমাদের দেখিয়েছে। এখন ছুরিটাকে ঘোরানোর জন্য রাইফেল ব্যারেল থেকে ছুঁড়তে হতো, কিন্তু যেহেতু ছুরির এই হাতলটা রাইফেলের খাঁজে আঁটত না, তাই সেটা এমন কিছু দিয়ে লাগাতে হতো যা আঁটবে। ঠিক আছে, সম্ভবত সেই জন্য কোনো ওয়াশার এই হেক্সাগোনাল অংশে লাগানো হয়েছিল, যা রাইফেলের খাঁজে চাপা পড়ে ছুরিটাকে ঘোরাতে সাহায্য করত, কিন্তু ওয়াশারটা ব্যারেল ছেড়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তা খুলে পড়ে যেত। পল্টন থেকে এইরকমই একটা ওয়াশার তৈরি করেছে। এই বলে সে একটা ধাতব নাট টেবিলের ওপর রাখল। এসব শুনতে দারুণ হলেও এখনও আমি বলবো বিষয়টা অসম্ভব। থর্নডাইক পাশের ঘরের দরজা খুলে তার দেওয়ালে একটা নিশানা দেখিয়ে বলল, দেখুন, এই দুটো ঘর মিলিয়ে দূরত্ব প্রায় 32 ফুট। জার্ভিস, জানলাটা একটু বন্ধ করে দেবে প্লিজ? আমি জানলা বন্ধ করা মাত্র সে বন্দুক চালালো। সাধারণত যত জোরে শব্দ হয় তার থেকে অনেকটাই কম হলো। দেখলাম বন্দুক থেকে বেরিয়ে সেই ছুরি পাশের ঘরের দেওয়ালের সেই চিহ্নে গিয়ে বিঁধেছে। তাহলে দেখতেই পাচ্ছেন যে ব্যাপারটা সম্ভব। এবার আসি প্রমাণগুলোতে। প্রথমত, আসল ছুরিটায় দেখতে পাবেন কতগুলো সরু দাগের সৃষ্টি হয়েছে, যেটা বন্দুক থেকে বেরোবার ফলেই তৈরি হয়েছে বলে আমার বিশ্বাস। ওটা রিকয়েল মার্কস। এছাড়া দেখুন এই নাট বোল্ডারটা, যেটা ওই বেয়ারা বাগান থেকে খুঁজে পেয়েছে। নাটটা ইন্সপেক্টরের হাতে তুলে দিল সে। আমি আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু আপনি এত কিছু বুঝলেন কি করে? আর সবচেয়ে বড় কথা, বন্দুক চালানোর শব্দ কেউ শুনল না। খুনি সম্ভবত বন্দুকে কোনো রকম কম্প্রেসড এয়ার অ্যাটাচমেন্ট লাগিয়েছিল, যাতে শব্দ তো হবেই না, উল্টে ছুরির মধ্যে বারুদের উপস্থিতিও টের পাওয়া যাবে না। আমি অবশ্য আপনাকে খুনির নামটা এখনই বলে দিতে পারি, কিন্তু তার আগে প্রমাণগুলো বুঝিয়ে বলা জরুরি। আপনার হয়তো মনে আছে, ডক্টর জার্ভিস যখন ঘড়িতে দম দেওয়ার পোজ দিয়ে দাঁড়িয়েছিল, আমি তার পায়ের কাছে চক দিয়ে দাগ কেটেছিলাম। সেই দাগের উপর দাঁড়িয়ে আমি উল্টো দিকের বিল্ডিংয়ের মুখোমুখি দোতলা এবং 3 তলার ঘরের জানলা দেখতে পাই। দোতলাটা কয়েকজন আর্কিটেক্ট তাদের অফিস হিসাবে ভাড়া নিয়েছিলেন, আর 3 তলায় অফিস বানিয়েছিলেন একজন কমিশন এজেন্ট, যার নাম থমাস বার্লো। এবার তাঁর সম্পর্কে বলার আগে আমি একটা জিনিস চাইব। আচ্ছা, আপনার কাছে কি সেই হুমকি চিঠিগুলো এখনো আছে? ইন্সপেক্টর তার পকেট থেকে চিঠিগুলো বের করে এগিয়ে দিলেন। থ্যাংক ইউ। এবারে দেখুন, কাগজ আর খাম দুটোই খুব মামুলি, কিন্তু কালিটা দামি। হাতের লেখাটা নিতান্ত অশিক্ষিতের মতো, কিন্তু যারা অশিক্ষিত বা কম পড়াশোনা জানে তারা কিন্তু এত দাম দিয়ে কালি কেনে না। এবার উপরের ওই ডেঞ্জার সাইনটা লক্ষ্য করুন। হেলাফেলা করে আঁকলে এত নিখুঁত হওয়া সম্ভব নয়। আতশ কাচের নিচে দেখলে বুঝতে পারবেন ওটা কোনো পাকাপোক্ত হাতের আঁকা, এবং ওখানে বেশ কিছু রাবারের অবশিষ্ট এখনও আছে, যার থেকে বোঝা যায় প্রথমে পেন্সিলে এঁকে তারপর সেটায় কালি বুলিয়ে পেন্সিলের দাগগুলো পরে রবার দিয়ে ঘষে তুলে দেওয়া হয়েছে। আর এখানে যে রাবারের অংশগুলো পাওয়া গেছে সেটা একমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই ব্যবহার করেন। এবার আসি মিস্টার বার্লোর কথায়। আমরা যখন ওর অফিসে গিয়ে পৌঁছই ততক্ষণে উনি বেরিয়ে গেছেন, ফলে আমরা তার অফিসটা ভালো করে দেখার সুযোগ পাই। দেখলাম তার টেবিলে ইঞ্জিনিয়ারদের ব্যবহার করা সমস্ত রকম সরঞ্জাম, যেমন স্কেল, পেন্সিল, রাবার, কালি ইত্যাদি ইত্যাদি সব রয়েছে। ঘটনাচক্রে আমি তার অফিসের একটা নোটের কাগজ আর কালির একটা নমুনা সঙ্গে করে নিয়ে আসি, সেটা পরীক্ষা করে দেখব বলে। আমরা জেনেছি মিস্টার বার্লো খুব অল্প দিন হলো এখানে এসেছেন। তিনি চোখে চশমা, মাথায় পরচুলো এবং বাঁ হাতে গ্লাভস পরেন। আজ সকাল 8:30টায় তিনি অফিস ছেড়ে বেরিয়ে গেছেন, যদিও তিনি কখন অফিসে এসেছিলেন সেটা কেউ দেখেনি। বেরোনোর সময় তার হাতে একটা চৌকো আর একটা 1.5 ফুট লম্বা বাক্স ছিল।
তিনি এরপর একটা ট্যাক্সি ধরে ভিক্টোরিয়া চলে যান এবং 8:51 চ্যাথামগামী ট্রেন ধরেন। বুঝলাম। বেশ, এবার ওই 3টে হুমকি চিঠি লক্ষ্য করে দেখুন। প্রত্যেকটা একই কাগজে লেখা। যিনি লিখেছেন তিনি নোট পেপারের প্যাকেটের উপর কতগুলি পিন ঢুকিয়ে রাখেন এবং সেই পিনের খোঁচায় প্যাকেটের প্রত্যেকটা কাগজ ঠিক একই জায়গায় ছিঁড়ে গেছে। এবার বার্লোর অফিস থেকে সংগ্রহ করে আনা এই নোট পেপারের কাগজটা দেখুন, একই জায়গায় ছেঁড়া। অতএব এই 4টে কাগজ যে একই নোট পেপারের প্যাকেট থেকে খোলা হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই মিস্টার বার্লোটাকে? সেটা আপনি খুঁজে বার করুন, তবে আপনাকে কিছু তথ্য দিতে পারি। অ্যালফ্রেড হার্টিজের মৃত্যুতে একজনই লাভবান হয়েছে এবং প্রায় 20,000 পাউন্ড সম্পত্তির মালিক হয়েছেন। তার নাম লেনার্ড ওলফ। মিস্টার মার্চমন্টের কাছ থেকে জানতে পেরেছি তিনি জুয়া জালিয়াতির মতো নানান বিশেষ গুণে পারদর্শী। পেশায় তিনি এককালে ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি ছিপছিপে, ফর্সা, ক্লিন শেভড, আর তার বাঁ হাতের মাঝখানের আঙুলটা নেই। তিনি ছিপছিপে, ফর্সা, ক্লিন শেভড, আর তার বাঁ হাতের মাঝের আঙুলটা নেই। এবার ঘটনাচক্রে মিস্টার বার্লো ফর্সা এবং ছিপছিপে, কিন্তু তিনি একটা পরচুলা পরেন। এছাড়াও মুখে গোঁপ আছে, চশমা পরেন এবং বাঁ হাতে সবসময় গ্লাভস পরে থাকেন। তবে দুজনের হাতের লেখা পরীক্ষা করলে কোনো পার্থক্য পাওয়া যাবে না। এটুকুই যথেষ্ট। লোকটা ঠিকানা দিন, আমি এক্ষুনি মিস কার্টিসের মুক্তির ব্যবস্থা করি। সেদিন রাত্রেই লেনার্ড ওলফ এলথহ্যামে ধরা পড়ল। ওর বাগানে অত্যন্ত শক্তিশালী একটা কম্প্রেসড এয়ার রাইফেল পোঁতা ছিল, কিন্তু ওর পকেটে ছিল তার থেকেও সাংঘাতিক একটা অস্ত্র, একটা ডেরেঞ্জার পিস্তল। পুলিশের হাতে ধরা পড়বার সময় সেইটা ব্যবহার করেই সে আত্মহত্যা করে। শুনছিলে অনির্বাণ ভট্টাচার্যের অনুবাদে ডক্টর থর্নডাইক সিরিজের নতুন গল্প লক্ষ্যভেদ। কেমন লাগলো গল্পটা অবশ্যই আমাদের জানিয়ে দিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে। গল্প পাঠ এবং জার্ভিসের ভূমিকায় ছিলাম আমি রণদীপ। জন থর্নডাইকের ভূমিকায় ছিল স্নেহাদ্রি, হেনরি কার্টিসের ভূমিকায় শান্তম, ইন্সপেক্টর ব্যাজারের ভূমিকায় ইন্দ্রনীল, ডক্টর এজার্টেনের ভূমিকায় লিও, মিস্টার মার্চমেন্টের ভূমিকায় পার্থ। অন্যান্য চরিত্রে ছিল কৌশিক, শান্তম এবং পার্থ। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে ঋদ্ধিমান। নাট্যরূপ এবং পরিচালনা করেছে অনুভব। পোস্টার বানিয়েছে সুজয় গুপ্ত। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে সামনের সপ্তাহে শুক্রবার ঠিক রাত 8টায় একটা নতুন গল্প নিয়ে। ততদিনের মতো ভালো থেকো, ভয়ে থেকো।